হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ঢাকা থেকে কলকাতায় ডিরেক্ট বাসে রাত্রিবেলার জার্নির অভিজ্ঞতা। আমরা চলে আসলাম আরামবাগ কাউন্টারে। এখন রাত 10:30 বাজে। 11:15 আমাদের বাসটা একটু দূরে থেমেছিল, তাই আমরা এইভাবে একটু সামনের দিকে হেঁটে যেয়ে, খুবই অন্ধকার ছিল, এখন লাগেজ দিয়ে আমরা এখন বাসের দিকে উঠে যাচ্ছি। এই ফার্স্ট টাইম আমি রাতের বেলা ট্রাভেল করছি। আর আগে আমার ভিডিওগুলো আছে দিনের বেলা ট্রাভেলে, আমি কম্পেয়ার করে লাস্টে বলবো যে কোন সময় আপনাদেরকে ট্রাভেল করা বেশি ভালো। যাই হোক, আমরা বাসে উঠে গেলাম। আমাদের বাসটা ছিল শ্যামলী এনআর, ঢাকা টু কলকাতা ডিরেক্ট। মানে এই বাসটাই সরাসরি যাবে, মাঝখানে বেনাপোলে আমাদেরকে চেকপোস্টে নামাবে। এই যে বাসের সিটগুলো এরকম খুবই জীর্ণ দশা। সিটগুলো মোটামুটি আরামদায়ক হলেও এর মানে চামড়া একেবারে সব উঠে গিয়েছে, বেহাল দশা, মানে মেনটেনেন্স একেবারেই নেই। এর দিয়ে দেখতে পাচ্ছেন এরকম 2 করে সিট এখানে। এটা একটা স্ক্যানিয়া বাসটা এমনি আরামদায়ক, মোটামুটি জার্কিং কম। আর আপনাকে 2 বোতল পানি দেওয়া হবে। আমরা আমাদের জার্নি আল্লাহর নাম নিয়ে শুরু করছি। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আমি সব কিছুর পজিটিভ নেগেটিভ সব সাইডই আলাপ করব। আমরা ডিরেক্ট বাসটা প্রেফার করি এ কারণে যে বারবার বাস চেঞ্জের ঝক্কি ঝামেলা নেই। আর এখান থেকে আপনি মানি এক্সচেঞ্জ ওরা করে দিতে পারবে বাসের ভিতরে। আর আপনার যদি ট্রাভেল ট্যাক্স দেওয়া না থাকে ওরাই দিয়ে দিবে, সেক্ষেত্রে আপনাকে অল্প কিছু বকশিশ দিতে হবে। এখন আমি বলে যাচ্ছি যে এখন থেকে মানে ঢাকা থেকে কলকাতায় যে ট্রাভেল ট্যাক্সটা হচ্ছে 1000 টাকা। এটা আপনি সোনালী ব্যাংকেও দিতে পারেন, বিকাশেও দিতে পারেন, অথবা ওদের মাধ্যমেও দিতে পারেন। আর বেনাপোলে চেকপোস্ট আছে, সেখানেও আপনি দিতে পারেন। আর আপনাকে অন অ্যারাইভাল কার্ডটা অবশ্যই অনলাইনে আগে ফিল আপ করতে হবে। এবং বর্তমানে একটা হেলথ ডিক্লারেশন ফর্ম আছে, সেটা অনলাইনে আপনি ফিল আপ করবেন যে আপনি 21 দিনের ভিতরে কোনো মানে যেখানে একটা ইবেলা ভাইরাস আছে সেই দেশে আপনি ভ্রমণ করলে কিন্তু আপনাকে প্রবেশ করতে দিবে না। এই মানে প্রতি সময় কিন্তু আপডেট হতে থাকে। আমরা টোল প্লাজায় চলে আসলাম এর মধ্যে। আর আমরা যাচ্ছি মেডিকেল ভিসায়, বলে দিচ্ছি। আর আমাদের স্টপেজ হচ্ছে মার্কিউ স্ট্রিট। এর আগেও অনেকগুলো স্টপেজ আছে, আপনারা যেখানে যেতে চান বাসওয়ালাকে আগেই বলে রাখবেন। শেষ স্টপেজটা হচ্ছে মার্কিউ স্ট্রিট। আমাদের প্রথম যাত্রা বিরতি দিয়েছে, এটা একটা হাইওয়ে রেস্টুরেন্ট, শামপান, মাদারীপুরের দিকে এটা অবস্থিত। এই যে আপনি দেখতে পাচ্ছেন তো সিটগুলো মানে কীরকম অবস্থা, সবগুলোর ছালবাকল উঠে গিয়েছে। আর রাতের বেলা এমনি এসিগুলোটা ভালো কাজ করে, এর দিক থেকে ভালো। মানে বাস থেকে আপনি নামলেও এসিটা কিন্তু আপনি চাইলে মানে ছাড়া থাকবে, আপনি বাসে এসিটা এনজয় করতে পারবেন। এখন চারিদিকে শুনশান নীরবতা। আর যেহেতু ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি, তাই চাপটাও কম ওই পাশে। এই যে আমাদের বাসটা শ্যামলী এনআর ট্রাভেলস। এখন রাত বাজে প্রায় 1:30-2টোর মতো বাজে সম্ভবত। সে সময় এখন আসলে খাওয়া দাওয়া তো এই সময় আর করা না, আমরা যেহেতু অলরেডি ডিনার করে এসেছি। আর আমি একটা ছোট্ট ঘুমও দিয়ে নিয়েছি, খুবই টায়ার্ড, শরীরটাও বিশেষ ভালো নাই। এখন দেখি একটু চা কফি বা অন্য হালকা স্ন্যাক্স খাবো, যেহেতু ঘুমটা ভেঙে গেছে আর ঘুম আসার সম্ভাবনা নেই। আমরা একটা এখানে শামপান যে হাইওয়ে রেস্টুরেন্টটা, এখানে অনেকগুলো বেকারি আছে এবং ফাস্টফুড শপও আছে। কিছু স্ন্যাক্স কিনে নিলাম পথে খাওয়ার জন্য। আর পাশে রেস্টুরেন্টও আছে, সেখানেও আপনারা চাইলে যারা ডিনার করে আসেনি খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে সব ধরনের বাংলাদেশি স্ন্যাক্স এবং বিদেশি স্ন্যাক্স সব কিছুই পাওয়া যায়, দামটা একটু বেশি থাকে। এই প্যাটিস দেখে আমার আবার খাবার খুব ইচ্ছা হলো, আমি তাই একটা চিকেন প্যাটিস অর্ডার করে নিলাম। এটার দাম ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত 90 টাকার মতো হবে। আর একটা পানি নিয়েছিলাম। আমরা দুজন শেয়ার করে এই প্যাটিসটা খাচ্ছিলাম। প্যাটিসটা গরম করে দেওয়াতে একটু নরম হয়ে গিয়েছিল। প্যাটিস আসলে ঠান্ডাটাই খেলে ভালো হতো। এখানে অনেক রকমের মিষ্টি আছে, মিষ্টিগুলো খুবই লোভনীয়। যারা মানে যাদের আত্মীয় স্বজন আছে কলকাতাতে, তারা চাইলে এখান থেকে মিষ্টি নিয়ে যেতে পারেন। আমি ওদের দইটা ট্রাই করেছিলাম আগে, দইটা বেশ ভালো।
আর রেস্টুরেন্টটা বেশ খোলামেলা, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আমরা 20 মিনিট বিরতির পরে আবার চলে আসলাম বাসে। বাসটা আজকে পরিপূর্ণ, মানে ফুল ছিল, সবগুলো সিটি মানে ফিল আপ করা। ডিরেক্ট বাসে মানুষ বেশি আসা যাওয়া করতে চায়, এই সুবিধাজনক দেখে তাই। যাই হোক, আমরা এখন বাসে উঠে ছোট্ট একটা ঘুম দিয়ে নিলাম। চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এর মধ্যে আমরা পৌঁছে গিয়েছি বেনাপোলে নেমে দেখতে পাচ্ছেন তো এখন মানে রাত 3টার সময় এখন পৌঁছে গেলাম আমরা। এখন কিছুই করার নেই, রাতের বাসে জার্নি করলে এটা একটা অসুবিধা আমার কাছে মনে হয়, এত মধ্যরাতে এসে পৌঁছায়। আর এই বেনাপোলে কোনো কিছুই নেই যে আপনার একটা ভালো রেস্টুরেন্ট বা কিছুই নেই, বাসে বসে আপনাকে কাটাতে হবে। যাই হোক, আমরা বাসে বসে থাকতে থাকতে সকাল হয়ে গেল। সকাল 6:30টায় ইমিগ্রেশন খুললো। এখন আমাদের সবগুলো লাগেজ, যার লাগেজ বুঝে নিয়ে নিলাম। এই নিজস্ব লাগেজ আমরা সব যা আছে সব কিছু আপনাকে নিয়ে যেতে হবে, হ্যান্ড ক্যারি, একদম সিটেও কোনো কিছু রেখে যাবে না, তাহলে বিএসএফ নিয়ে যাবে। সব কিছু নিয়ে এখন আমরা ইমিগ্রেশনের ভিতরে চেকিংয়ে চলে যাব। বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন কমপ্লিট করব, তারপরে ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশন কমপ্লিট করব। এই মুহূর্তে আমি আর ভিডিও করতে পারবো না, কারণ এর ভিতরে ভিডিও করাটা নিষেধ। এই যে এটা হচ্ছে বেনাপোল চেকপোস্ট। এই সবগুলো বাস এসে গেছে, আর ডিরেক্ট বাসগুলো শুধু ভেতরে ঢুকতে দেয়। এখানে গ্রিন লাইন, রয়্যাল এবং শ্যামলী, এই 3টা বাসে এদেরকে ঢুকতে দেয়, যেগুলো ডিরেক্ট বাস। এবং বাসগুলো কিন্তু ভেতরে যে পুরোটা চেক আপ করবে, মানে পুরোটা ভালোভাবে সার্চ করবে কুকুর দিয়ে, এবং বিএসএফ চেক করবে। তাই কোনো কিছুই ভুল করেও এখানে রেখে যাবে না, তাই হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে একটা আছে, মানে রেস্ট হাউস আছে সরকারি, যাদের সরকারি ব্যবস্থা আছে তারা এখানে একটু রেস্ট নিতে পারেন চাইলে, যেহেতু 3টার সময় বাস পৌঁছে যায়। আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে সকালে বাসটাই আসেই ভালো। যাই হোক, আমরা বাংলাদেশের ইমিগ্রেশন সাইট স্মুথলি কমপ্লিট করলাম। আমাদের কাছে কিছুই তেমন দেখতে চাইনি, শুধু ভিসা আর পাসপোর্টটা দেখেছে। তবে নতুন দেখতে হলে আপনি অবশ্যই সব ডকুমেন্ট সাথে রাখবেন, যেমন মেডিকেল হলে মেডিকেল পারপাস, আয়ুষ, তারপর ইনভিটেশন লেটার, মানে অ্যাপয়েন্টমেন্টের ডেট, যখন যাবেন সেই দিন তারপরের দিন বা 2-1 দিন পরে অ্যাপয়েন্টমেন্টটা থাকতে হবে। খুব বেশি পরে অ্যাপয়েন্টমেন্ট হলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তারপরে আপনার চাকরি বা ব্যবসার প্রমাণপত্র, এগুলো আবার অনেক সময় হোটেল বুকিংও দেখতে চায়, তাই চেষ্টা করবেন হোটেল বুকিং বা হোটেলের নাম্বারটা সাথে রাখতে। আর অ্যারাইভাল কার্ড, এগুলো সব কিছুই ফিল আপ করে নিয়ে আসবেন। আর ট্যাক্স, এগুলো আমি কেটে নিয়েছিলাম বাসের লোকদের মাধ্যমেই। আমাদের লেগেছিল এক একজনের 1200 বাংলা টাকা, 1000 টাকার ট্যাক্স। তারপর পোর্ট ফি 50 বা 56 টাকা, বাকিটা হচ্ছে ওদের সার্ভিস চার্জ, মানে ওরা যেগুলো করে দিয়েছিল। এই যে বাগিগুলো দেখছেন, এগুলো যারা বেশি অসুস্থ তাদেরকে আনার জন্য এবং তাদের মালামাল আনার জন্য, চাইলে আপনি ওদের হেল্প নিতে পারেন। খুবই সুন্দর ইন্ডিয়ান ইমিগ্রেশন সাইটটা, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে দিয়ে আমি একটু ভিডিও করছি, ভিতরে গেলে তো অবশ্য ভিডিও আর করা যাবে না, তবে খুবই ভালোই ব্যবস্থাপনা। আর এই জন্য ওরা কিন্তু এখন নতুন করে মানে সার্ভিস চার্জ দিয়েছে 200 রুপি করে। আপনাকে যাওয়ার সময় এই পোর্টটাতে 200, আসার সময় 200 রুপি পে করতে হবে। অনেক বড় এরিয়া, দুপাশে অনেক রকম ফুলের গার্ডেন, আর ভেতরে অনেক কিছুই আছে ফ্যাসিলিটিস। আমরা ইমিগ্রেশন ইন্ডিয়ান সাইডটাও লাগেজ সব চেক করলাম। আপনারা কোনো ধারালো কিছু রাখবেন না। আমরা ফল কাটার একটা ছুরি ছিল, সেটা রেখে দিয়েছিল, গতবার আর রাখিনি, এবার রেখে দিয়েছিল। এখন নতুন নিয়মে কোনো রকমের অস্ত্র বা ছোট ছুরি, নেল কাটার কিছুই রাখা যাবে না। এগুলো আনলে ওগুলো আপনাদের কাছ থেকে রেখে দিবে। আর পচনশীল কোনো জিনিসও আপনারা নিতে পারবেন না, তাই কষ্ট করে এগুলো নেবেন না, এগুলো ফেলে দিবে। এখন আমরা ইমিগ্রেশন ক্রস করে একটা ছোটোখাটো ক্যাফে ছিল, সেখানে বসে একটু হালকা খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেহেতু দুপুর হয়ে গেছে। আর ইমিগ্রেশনে অনেকটা টাইম লাগছে, আমাদের সাথে একজন ফরেনার ছিল, তাই একটু বেশি দেরি হয়েছে তার, মানে অন অ্যারাইভাল ভিসার জন্য। এখন আমরা আবার লাগেজ দিয়ে দিচ্ছি। যারা মার্কিউ স্ট্রিটের থেকে আগে নামবে তাদের লাগেজগুলো পরে আরেকটা ডিক্কিতে দিচ্ছে, আর যারা মার্কিউ স্ট্রিট বা শেষ পয়েন্টে নামবে তাদেরটা ভেতরে দিচ্ছে।
2 বোতল পানি ছিল আমাদের সাথে, এটা আপনাদেরকে বলা হয়নি। আপনাদেরকে দুজনকে এক পার হয়ে 1 লিটার করে পানি দেবেন। এরপর আমরা আরেকটা বিরতিতে আসলাম। এটা হচ্ছে দত্তপুর, একটা পার্ক, ফুড পার্ক নামে একটা রেস্টুরেন্ট। এখানেই সবসময় থামে। এই রুটে কোনো ভালো রেস্টুরেন্ট নাই, এটাই মনে হয় সম্ভবত ভালো। এখানে আমি একটা ভেজ থাল অর্ডার করলাম, এর সাথে পাঁপড় ছিল, আলু ভর্তা আর এক ধরনের ভাজা ছিল। আর ওদের ফিশ থাল, তারপরে আপনার মাটন থালি এগুলোও রয়েছে। তবে আমার কাছে একটু হালাল হারামের ব্যাপার আছে দেখে আমি ভেজ থালটাই সবসময় এখানে প্রেফার করি। মানে যেসব নন মুসলিম দেশেগুলোতে 100% শিওর না হলে আমি সবসময় ভেজটাই খাই। আর ভেজিটেবল খেতে আমার ভালোই লাগে। আমাদের মোটামুটি স্মুথলি ইমিগ্রেশন কমপ্লিট হয়েছিল। এখন আমরা আবার বাসে উঠে গেলাম। এখন যেতে আমাদের অনেকটা সময় লাগবে। মানে সকালের বাসে আসলে যতটুকু সময় লাগে, বিকালে মানে রাতের বাসে আসলে প্রায় সমান সময় লাগে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন সকালের বাসটাতে আসায়। রাতের জার্নিতে আসলে ঘুমটা নষ্ট হয়, সময় বেশি লাগে আর ট্রাফিক জ্যামটাও হয়। যাই হোক, অনেকটা সময় পার হয়ে গেল। এখন আমরা দমদম এরিয়াতে আছি। এখানে অনেক প্যাসেঞ্জার নেমে যাবে। যারা নিউ টাউনে ডাক্তার দেখাবেন এবং এখানেই থাকবেন তারা এখানে নামতে পারেন। এখানে 2-3টা স্টপেজ আছে। আপনি অনলাইনে টিকিট কাটলে এই রুটগুলো কিন্তু আপনাকে দেখাবে। আমরা অনলাইনে টিকিট কাটিনি, সরাসরি কাউন্টার থেকে কেটেছিলাম। আপনি চাইলে ওই বিডি টিকিট অ্যাপ থেকেও এই শ্যামলীর টিকিট কাটতে পারেন। আর গ্রিন লাইনে আমার এখনও পর্যন্ত ট্রাভেল করা হয়নি। আমার ইচ্ছা আছে, দেখি পরবর্তীতে গ্রিন লাইনে ট্রাভেল করব। যারা গ্রিন লাইনে ট্রাভেল করেছেন তাদের অভিজ্ঞতা আমার কমেন্ট বক্সে শেয়ার করলে উপকৃত হব। আমরা কলকাতার ভিতরে চলে এসেছি। যত ভিতরে যাচ্ছি তত একটু মানে সব কিছু মানে দৃশ্যমান হচ্ছে, ওদের গাড়ি ঘোড়া, ওদের বাড়ি ঘরগুলো। এটা একটু মানে নিউ টাউনের দিকে। এটা সম্ভবত এটা বলা যায় এটা বিধাননগর। এখানে অনেকগুলো হসপিটাল আছে। যাই হোক, আমরা অবশেষে পৌঁছে গেলাম মার্কিউ স্ট্রিটে। যেহেতু এখানে আমরা থাকবো তাই এখানেই আমরা নেমেছি এবং নামলেই আমাদের হোটেল। এটা খুবই সুবিধাজনক। এই কাউন্টারের নিচেই আমরা মানে একটা কটন গ্যালারি নামে একটা বড় একটা জায়গা আছে, সেখানে আমরা সাধারণত উঠি। এখানে থাকা খাওয়া সব কিছুই সহজ এবং তুলনামূলক খরচ কম। পরবর্তী পর্বে আমি এর বিস্তারিত দেখাবো। দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।